তারা সারা পৃথিবীর ইতিহাসে প্রথম এটি ঘটালেন যে একটি ভুতুড়ে বাড়ি পরিণত হলো ভগবানের বাড়িতে। সারা পৃথিবী জোড়া যে রামকৃষ্ণ সংগঠন, রামকৃষ্ণ সংঘ, তার যে নিয়ম, বেসিক নিয়ম এবং কার্ডিনাল প্রিন্সিপলস আমরা যেগুলোকে বলি, সেইগুলো স্বামী বিবেকানন্দ এই আলমবাজার মঠে তৈরি করালেন। স্বামী সত্যানন্দজি মহারাজ 1968 সালে এই আলমবাজার মঠের একটা বড় অংশ ক্রয় করে নেন এবং সেটির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা শুরু করে দেন। 2022 সালে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের জন্মতিথিতে ওই শ্রীরামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষ এই আলমবাজার মঠকে সমর্পণ করলেন বেলুড় মঠের কাছে বিশেষ আনন্দের সঙ্গে। আমরা এখন বসে আছি আলমবাজার মঠে স্বামীজির ঘরে। স্যার, আমার তো গায়ে কাঁটা দিচ্ছে। এই তো সেই ঘর যেখানে স্বামীজি সেই সংবর্ধনার পর শিয়ালদা স্টেশন থেকে এখানে এসেছিলেন, এখানেই রাতে ছিলেন তো সেদিন নাকি? এই ঐতিহাসিক স্থান তুমি যেটা প্রথমেই বললে, এই ঐতিহাসিক স্থানে এসেছেন শ্রীযুক্ত নাগ মহাশয়, এসেছেন মাস্টারমশাই অর্থাৎ শ্রীম, এবং এসেছেন গিরিশবাবু। মেনুতে যেটা ছিল সেটা হচ্ছে ভাত, ডাল এবং হায়, এখানে একটা হায় বলতে চাইবো, হায় একটা চচ্চড়ি। শ্রীরামকৃষ্ণের পুজোয় মথুরবাবু দেখে বলেছিলেন যে দেবী জাগ্রতা হয়ে উঠেছেন। এটি শ্রীরামকৃষ্ণের পুজো দেখে তিনি বলেছিলেন। আমাদের ভাবতে ভালো লাগে যে শশী মহারাজের পুজো দেখলে বোধহয় এই কথা বলা যেত এবং যায় যে শশী মহারাজের পুজোয় শ্রীরামকৃষ্ণ পুনরায় জাগ্রত হয়ে উঠেছেন। নমস্কার, আমরা বসে আছি ঐতিহাসিক আলমবাজার মঠে। শ্রীরামকৃষ্ণ ভাবান্দোলনের ইতিহাসে এই আলমবাজার মঠের গুরুত্ব অত্যধিক। স্বামীজি বিশ্বজয় করে যখন মাদ্রাজ থেকে কলকাতায় ফিরলেন, তারপর শিয়ালদা স্টেশন থেকে সুরেন্দ্রনাথ কলেজ হয়ে স্বামীজি এই মঠেই এসে উঠেছিলেন। এখানে স্বামীজির গুরুভাইরা তার আগে থেকেই রয়েছেন। শ্রীরামকৃষ্ণ সংঘের প্রতিষ্ঠা বলরাম মন্দিরে, তখনও স্বামীজি এখানেই রয়েছেন। এই বাড়ির ইতিহাস, অনেক অজানা গল্প, এসব জানবার জন্য আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সোমনাথ ভট্টাচার্য মহাশয়কে। স্যার, প্রথমেই আপনাকে একটু জিজ্ঞাসা করি, কাশীপুরে ঠাকুরের দেহ চলে যাওয়ার পর তার ত্যাগী শিষ্যরা তো বরানগর মঠে গিয়ে থাকতেন, তারপর কি সেখান থেকেই তারা এখানে এলেন নাকি? একদম ঠিক তাই। সাল তারিখের যদি হিসেবে আমরা যাই, 1886 সালে শ্রীরামকৃষ্ণের দেহাবসান, এবং ওই সালেই তার সন্ন্যাসী শিষ্য যারা, স্বামী বিবেকানন্দ তাদের নায়ক বা নেতৃত্ব দিচ্ছেন, তিনি স্বামী বিবেকানন্দের নেতৃত্বে তারা গিয়ে উঠলেন বরানগর মঠে, যেটিকে আজকে আমরা বরানগর মঠ বলি। তখন একটা শুধু পুরো বাড়ি মাত্র, সেটা 1886 সাল। সেখান থেকে যদি 6 যোগ করি 1892। 1892-তে ওরা ঠিক করলেন যে না, আর একটু ভালো একটা কোনো জায়গা, ওই 19-20 বলতে যা বোঝায় আর কি, এবং সেটি হচ্ছে এই আলমবাজার মঠ। সেখানে এলেন 1892-এর ফেব্রুয়ারি মাসে। সেখান থেকে আবার মোটামুটি 6 বছর যোগ করলে 1898-এর ফেব্রুয়ারি। এই সময়তে এরা ওই আলমবাজার মঠের থেকে তারপর চলে গেলেন নীলাম্বরবাবু বাগানবাড়িতে। এইখানে সৌভিক প্রশ্ন জাগতে পারে যে 1892, 98 এসব যে বলা হচ্ছে, এই সময় স্বামী বিবেকানন্দ কোথায়? সেটাই ভাবছিলাম, একদম তিনি তো বোধহয় নেই তখন এখানে। একদম একদম ঠিকই বলেছ। স্বামী বিবেকানন্দ ওই যে বরানগর মঠের যে সময়টা, সেইখানে 1890-এ, মানে আমরা শুধু যোগ বিয়োগের মধ্যে আছি, আমরা পরে আরও যোগ সাধনার কথা না হয় শুনবো। তো এখন যেটা শুনছি তার মধ্যে দেখছি 1886 থেকে 4 বছর বাদে 1890-তে স্বামী বিবেকানন্দ ভারত পরিভ্রমণে বেরিয়ে পড়লেন, তার সেই বিখ্যাত ভারত পরিভ্রমণ। সুতরাং 1892-তে যখন মঠ আলমবাজারে আসছে, তখন কিন্তু স্বামীজি ভারতবর্ষ ঘুরছেন। আবারও যদি যোগের জায়গায় আসি, 1892-এর সঙ্গে 1 যোগ করলে 1893,
যারা শুনছেন এখন বা ভবিষ্যতে যারা শুনবেন তাদের সঙ্গে সঙ্গে নিশ্চয়ই মনে পড়বে শিকাগো। সুতরাং কোথায় আলমবাজার, কোথায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তর, সেইখান থেকে প্রায় 10,000 মাইল দূরে শিকাগো। সেই শিকাগোর ধর্ম মহাসভায় স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক আমরা কি বলবো আবির্ভাব। তো আবির্ভাব সেটা 1893-তে, তখন এই আলমবাজার মঠে তার গুরু ভাইয়েরা মঠ জীবন যাপন করছেন, আর স্বামীজি প্রত্যাবর্তন করছেন 1897-তে। সুতরাং আমরা যদি ভাবি যে 1892-93 এই করতে করতে 1898, তার মধ্যে 97টা যেন বিশেষভাবে গ্লো করছে। 97 গ্লো করছে, তার কারণ হচ্ছে যে ওই 97তে স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে ফিরছেন এবং ফিরে আসছেন এই আলমবাজার মঠে। সৌভিক, তুমি বোধহয় বলছি যে স্যার আবার দেখুন আমাদের কিরকম একটা কোইন্সিডেন্সই বলবো, আর কদিন পরেই তো সেই দিনটা যে স্বামীজি ফিরে এলেন আমাদের এখানে, তাই না? স্বামীজি ফিরে এলেন এবং সেই দিনের আবহের মধ্যে থেকে আমাদের এইটি আলোচনা করতে নিশ্চয়ই সৌভিক আমাদের ভালো লাগছে, দর্শকদেরও ভালো লাগবে যে 1897-তে স্বামী বিবেকানন্দ একেবারে বিজয়ীর বেশে ফিরছেন। তিনি সন্ন্যাসী এবং সেই সঙ্গে তিনি রাজকীয় মর্যাদা। তিনি যখন ফিরছেন স্যার, ওই ছেলেরা ঘোড়া খুলে দিয়েছিলেন সেই দিনই তো ওটা হয়েছিল। একদম, এটা তো একদম ঐতিহাসিক সত্য তো এটি। তুমি এভাবে মনে করিয়ে দিচ্ছ বলে আমারও সুবিধে হচ্ছে, যারা শুনছেন তাদেরও গল্পের মতো শুনবার একটা আস্বাদন পাবেন যে ছেলেরা ঘোড়া খুলে দিয়েছিল এবং তারা সেই টানতে টানতে ঘোড়ার গাড়িকে নিয়ে চলে আসছে, এবং ওই যে যাত্রাপথটা সেটা হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে আর কয়েকটি জায়গা হয়ে এই আলমবাজার মঠে এসে স্বামীজির গাড়ি থামলো এবং তিনি এইখানে বসবাস করতে আরম্ভ করলেন। সেটা ওই 1897 থেকে শুরু হলো, আর 1898 পর্যন্ত 1 বছরের কিছু বেশি সময়। তারপরে আমরা যদি একটু সন্তারিখ ঠিক করে নিই, 1897 জানুয়ারিতে এলেন, আর 1898 ফেব্রুয়ারিতে এখান থেকে চলে গেলেন নীলাম্বরবাবুর বাগান বাড়িতে। এই মঠের কি এইটাই সেই ঠাকুর ঘর এখানে আমরা বসে আছি? আমি আসবো, হ্যাঁ অবশ্যই, সেই ঠাকুর ঘরে আমরা বসে আছি এবং আশা করি দর্শকবৃন্দ শ্রীরামকৃষ্ণকে দর্শন করতে পারছেন। আমরা ঠাকুরের প্রসঙ্গে আসবার আগে আরেকটুখানি মঠের ইতিহাসটা অনুসরণ করে নিই। এবং বলছিলাম যে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে যে ওরা চলে গেলেন, ওখান থেকে বেলুড় মঠে যে গেলেন, সেটার কারণ আবার একটা ভূমিকম্প। এই যে আজকে যে প্রসঙ্গের মধ্যে আমরা আছি তার মধ্যে এই দু রকমেরই আছে, পজিটিভ নেগেটিভ। কিন্তু ওই যে বিদেশি পণ্ডিত বলেছিলেন না যে স্বামীজির মধ্যে নেগেটিভ কিছুই নেই, আমাদের গল্পের মধ্যেও তাই। কারণ ভূমিকম্প যে হলো, এই বাড়িতে কিছু তখনকার সেই পুরনো বাড়িতে কিছু ক্র্যাক হলো এবং তারা ঠিক করলেন যে এই বাড়িতে আর নয়, সুতরাং চলে গেলেন নীলাম্বরবাবুর বাগান বাড়িতে। ভূমিকম্প এমনিতে নেগেটিভ, কিন্তু সেখান থেকে বেলুড় মঠের দিকে রওনা হওয়াটা খুব পজিটিভ। সেই রকম প্রসঙ্গে আছি, আর তার সঙ্গে আরও কতগুলো কাজের কথা সৌভিক একটু স্মরণ করে তারপরে ঠাকুরের আশ্রয়তে আমরা আসবো। আশ্রয়তেই রয়েছি, কিন্তু সেই প্রসঙ্গের মধ্যে ঢুকবো। সেটি হচ্ছে ওই যে 1892-তে তারা যে এলেন এবং 1898 অবধি রইলেন, তারপরে কি হলো, এটা অনেকেরই কৌতূহল থাকতে পারে। তো সেখানে আমরা দেখছি যে 1898 থেকে দীর্ঘকাল পরে 1968, মানে একটা ভিডিও সেটাকে যেন ফাস্ট ফরওয়ার্ড করে দেওয়া হচ্ছে 1968। তাহলে এই সময়ের মধ্যে কি হলো? এই সময়ের মধ্যে বাড়িটা প্রায় অবহেলাতেই পড়েছিল। তখনকার দিনে তো সেইভাবে রামকৃষ্ণ মিশন তো আর প্রতিষ্ঠা হয়নি, বোঝাই, মানে প্রতিষ্ঠা হলে একেবারে তার শৈশব আর কি। তো সুতরাং সাধুরাও বিভিন্ন জায়গায় রয়েছেন, এবার এই বাড়ি থেকে তারা চলে গেছেন নীলাম্বরবাবুর বাড়িতে, বাগান বাড়িতে, এবং সেখান থেকে বেলুড় মঠে। তা এই বাড়ি বিভিন্ন মানুষের হাতে এসে বাড়ির খুব অযত্ন হচ্ছিল আলমবাজার মঠের। স্বামী সত্যানন্দজি মহারাজ এক মহান আত্মা তিনি। স্বামী সত্যানন্দজি মহারাজ শ্রীরামকৃষ্ণ আশ্রম যেটি আছে সেইটির যিনি প্রধান, সেই সত্যানন্দজি মহারাজ 1968 সালে, তাহলে আজকের এই পুরো বিবরণ অসম্পূর্ণ থেকে যাবে যদি আমরা মহারাজজির কথা স্মরণ না করি। স্বামী সত্যানন্দজি মহারাজ 1968 সালে এই আলমবাজার মঠের একটা বড় অংশ ক্রয় করে নেন এবং সেটির রক্ষণাবেক্ষণের ব্যবস্থা শুরু করে দেন। বড় অংশ মানে যে অংশটাতে মূলত স্বামীজিরা থাকতেন, সেইটাকে সত্যানন্দজি মহারাজ 1968-তে ক্রয় করলেন। এইখান থেকে আবারও আমরা ফাস্ট ফরওয়ার্ড করব। স্যার একটুখানি বোধহয় থামাবো। বলছি যে সত্যানন্দজি মহারাজ কি অভেদানন্দজি মহারাজের শিষ্য? অভেদানন্দজি মহারাজের শিষ্য, ধন্যবাদ। স্বামী অভেদানন্দজি মহারাজের শিষ্য স্বামী সত্যানন্দজি মহারাজ, তা তিনি ওই 1968-তে ক্রয় করলেন। কিন্তু অর্থাভাবে পুরো বাড়ি কেনা সম্ভব হয়নি। সেটি হলো আবার 2007-এ, মানে আমরা তো এই 2024-এ বসে রয়েছি, খুব কাছাকাছি সময় এসে গেছি। 2007-এ আলমবাজার মঠের বাকি অংশটি কেনা হলো। করে এই যে আলমবাজার মঠ চলছে ওই শ্রীরামকৃষ্ণ আশ্রমের অধীনে, সেটিতে কি হলো 2022-এ একটা অন্য রকমের শুভক্ষণ এলো যে ওরা স্থির করলেন যে এই আলমবাজার মঠটি বেলুড় মঠের হস্তে তারা সমর্পণ করবেন। বুঝতেই পারছো, এবং যারা শুনছেন তারাও নিশ্চয়ই মনে মনে আনন্দ করছেন যে সেটা একটা মহা শুভক্ষণ, তাতে কোনো সন্দেহ নেই। এবং 2022 সালে স্বামী বিজ্ঞানানন্দজি মহারাজের জন্মতিথিতে ওই শ্রীরামকৃষ্ণ আশ্রম কর্তৃপক্ষ এই আলমবাজার মঠকে সমর্পণ করলেন
বেলুড় মঠের কাছে বিশেষ আনন্দের সঙ্গে। 2023-এ কি হলো যে সেটির একেবারে ফর্মাল হ্যান্ডওভার যাকে বলে, আনুষ্ঠানিকভাবে হস্তান্তর সেটি সম্পূর্ণ হলো। তার আগে দলিল ইত্যাদি সব স্বাক্ষরিত হয়ে গিয়েছিল। আর তারপরে এই কদিন আগে যেটি হলো সেটি হচ্ছে 12ই জানুয়ারি 2026। 12ই জানুয়ারি 2026-এ বেলুড় মঠের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজজি শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ তিনি কি করলেন, তিনি এই যে নতুন যে বাড়ি সেটির শুভ সূচনা করলেন। পুরনো বাড়ি তো খুব জীর্ণ হয়ে গিয়েছিল, এই নতুন বাড়ি কিন্তু আমরা দেখব আজকে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলের মাধ্যমে যে ভিডিও হচ্ছে তাতে আমরা দেখব যে নতুন বাড়ি হলেও কতকগুলি জায়গা একদম একই রকম রয়ে গেছে। তো যাই হোক, সেই নতুন বাড়ির সূচনা হলো 12ই জানুয়ারি জাতীয় যুব দিবসে শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজের হাত ধরে। আর আমরা বলছিলাম যে কতগুলো জায়গা একই রকম, তার মধ্যে হচ্ছে এই ঠাকুর ঘর যেটির কথা তুমি বলছিলে, স্বামী বিবেকানন্দের ঘর এবং স্বামী রামকৃষ্ণানন্দজি বা শশী মহারাজের ঘর। আমরা আসবো সেই প্রসঙ্গে, কিন্তু ঠাকুর ঘরের কথাটি কি বলছি এই ঠাকুর ঘরে কি ঠাকুরের ওই পুতাস্থি ছিল, পুজো হতো? এই একদম একদম এই সেই ঠাকুর ঘর। মানে এখন বলতে গেলেও একটা অন্য রকমের অনুভূতি, অন্য রকমের রোমাঞ্চ এসে উপস্থিত হয় স্বাভাবিকভাবেই। সেই সময়কার একজন প্রত্যক্ষদর্শী, তার নাম শ্রী হরিপদ চট্টোপাধ্যায়, তিনি আলমবাজার মঠের যে ঠাকুর ঘর সেটি সম্পর্কে বলেছেন যে এই ঠাকুর ঘর দর্শন করিলে মহাপাষণ্ডের মনেও ভক্তিভাবের উদয় হইতো। এই কথা বলছেন শ্রীযুক্ত হরিপদ চট্টোপাধ্যায়, যিনি উত্তরকালে বিখ্যাত সাধু স্বামী বোধানন্দজি। তো তিনি বলছেন যে এই ঠাকুর ঘর দর্শন করিলে মহাপাষণ্ডের মনেও ভক্তিভাবের উদয় হইতো। তার থেকে সৌভিক আমরা বুঝতে পারি যে খুব ওয়েল ডেকোরেটেড যদি হয় তাহলে এটা হবে না। এটি হচ্ছে যে ওই যে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্বয়ং অবস্থান করছেন, এটা যখন ফুলের মতো পবিত্র সেই সাধকদের এবং তাদের মধ্যে একজন সপ্তর্ষি মণ্ডলের শ্রেষ্ঠ ঋষি, তাদের হৃদয়ে যখন প্রতিভাত হচ্ছে, তারা যখন সেখানে অবস্থান করছেন, তখন সেই স্থানটা জেগে যাচ্ছে। তুমি নিশ্চয়ই সহমত হবে বা মনে মনে সেই জায়গাটিকে ভাবতে পারবে। পাশাপাশি আমরা ভাবি যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের যে পূত দেহাবশেষ সেটি নিয়ে তারা এখানে প্রবেশ করেছিলেন, অর্থাৎ আত্মারামের কৌটো। এই আত্মারামের কৌটোকে নিয়ে বরানগর থেকে আলমবাজারে ঠাকুর শ্রীরামকৃষ্ণের এই ত্যাগী সন্তানেরা এখানে প্রবেশ করেছিলেন। তো ফলে শ্রীযুক্ত হরিপদ যেটি বলছেন যে মহাপাষণ্ডের মনেও ভক্তিভাবের উদয় হবে, ওই আত্মারামের কৌটোর মধ্যে শ্রীরামকৃষ্ণ অবস্থান করছেন সেটিকে কেন্দ্র করে, এবং এইখানে যে তারা এসে উপস্থিত হলেন, এই একটা সারা পৃথিবীর ইতিহাসে অদ্ভুত ব্যাপার ঘটলো। সেটা কি? সেটা হচ্ছে আলমবাজারের এই মঠ, এটা তো একটা পোড়ো বাড়ি ছিল এবং কথিত আছে এখানে কিছু মিসঅ্যাপ হয়েছিল। সেই জন্য এখানকে লোকে গা ছমছম করতো এবং ভাড়া খুব কম ছিল, লোকে বলতো ভুতুড়ে বাড়ি। এই যে ভুতুড়ে বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তানেরা এসে সমবেত হলেন এবং আত্মারামের কৌটোকে, আমরা যখন বলি আত্মারামের কৌটো এবং সোশ্যাল মিডিয়া এবং কত জায়গাতে রয়েছে, তাহলে এই যে একজন গৃহস্থ মানুষ যখন একটা বাড়ি শিফট করেন, তখন তিনি ভাবেন যে কোথায় পয়সা কড়ি সোনাদানা এসব আছে, ব্যাংকের ভল্টে কি আছে, এসব নানান রকম ভাবনা চিন্তা আসে। এই ঠাকুরের সন্তানের ভল্ট বলতে ওই আত্মারামের কৌটো, ওইখানে সমস্ত কিছু এটাকে একটু ভালো ভাষায় বলতে গেলে স্বামীজি আরাত্রিক ভজনে যেটি বলেছেন, সম্পদ তব শ্রীপদ ভবঘোষপদ বাড়ি যথায়, সেই ভবঘোষপদ বাড়ি যথায় যাকে কেন্দ্র করে সেই সম্পদ তব শ্রীপদ, তার তুলনায় সব ঘোষপদ বাড়ির মতো। সেই সম্পদ হচ্ছে আত্মারামের কৌটো এক্ষেত্রে লিটারালি, এবং সেইটি নিয়ে যে তারা এসছেন, তার ফলে কি অসাধ্য সাধন হয়েছে। সৌভিক, নিশ্চয়ই তুমি সহমত হবে, যারা শুনছেন তাদেরও শুনতে হয়তো ভালো লাগবে, স্মরণ করতে ভালো লাগবে যে লোকে যে বাড়িতে আস্ত না, সেইখানে এই তরুণ তাপসেরা এসেছেন, এবং যেটা ভুতুরে বাড়ি বলে পরিচিত ছিল, আজকের দিনের ভাষায় বলতে গেলে ভাইরাল হয়ে গিয়েছিল হয়তো, যে কেউ ওদিকে যাস না ভুতুরে বাড়ি, কিন্তু আত্মারামের কৌটোকে নিয়ে যারা ঢুকলেন এবং যারা ত্যাগ তপস্যাপ্রত জীবনযাপন করলেন, তারা সারা পৃথিবীর ইতিহাসে প্রথম এটি ঘটালেন যে একটি ভুতুরে বাড়ি পরিণত হলো ভগবানের বাড়িতে। এই সেই ঠাকুর ঘর যেখানে তারা এসেছেন এবং আত্মারামের পুজো হয়েছে। কোনো গ্ল্যামার নেই, গ্র্যান্ডার নেই, কোনো বিশাল উচ্চকিত প্রচার নেই, কিন্তু যেটি ঘটেছে, তাহলে আমরা ভাবছি যে সেই বাবা কবে 1898 আর আজকে 2026, এতদিন পর্যন্ত একটা ঘটনা ক্যারি করে নাকি? কিন্তু আমরা জানছি যে ক্যারি করছে, এবং এত আনন্দের সঙ্গে মানুষজন সেটিকে ভাবছেন,
হৃদয়ে গ্রহণ করছেন, এই ইতিহাস শুনবার জন্য উৎকণ্ঠ হয়ে রয়েছেন, তার থেকে বোঝা যায় যে ঠাকুর, মা, স্বামীজি এবং ঠাকুরের সন্তানদের মাধ্যমে যে শিক্ষা আমরা পাচ্ছি সেটি বর্ণে বর্ণে সত্য, যে আত্মারামের কৌটোর মধ্যে দিয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণ জগতে বিশেষভাবে প্রকাশিত হয়ে রয়েছেন। স্যার, বলছি যে শশী মহারাজের যে ওই স্মৃতিকথায় আমরা পড়ি যে তিনি পুজো করছেন এখানে, সেটা এখানেও তো নাকি না? এইখানেই, বরানগর মঠেও, এখানেও দু জায়গায়। বরানগর মঠে এবং এইখানে দু জায়গাতেই। শশী মহারাজের নাম তুমি করলে, খুব চমৎকার, স্বামী রামকৃষ্ণানন্দজি। আর এরা যে যখন নাম নিয়েছিলেন সবই তো প্রায় সেই সময় তো নিজেরাই নাম গ্রহণ করেছিলেন। এবং কি অদ্ভুত যে যিনি রামকৃষ্ণানন্দ নাম গ্রহণ করলেন তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণকে জীবন্তভাবে কিভাবে পুজো করতে হয়, জীবন দেবতা আমরা বলি, কবিতার মধ্যে এসেছে। আর এখানে সত্যি সত্যি জীবন দেবতা বলতে কাকে বোঝায় সেইটা আমরা দেখছি, যার মাধ্যমে তিনি রামকৃষ্ণানন্দ। এবং আমাদের পরম পূজনীয় শশী মহারাজজি, তুমি যেটি বললে যে তিনি বারবার বিশ্বাস করেছেন, দিনে রাত্রে 24x7 বিশ্বাস করেছেন যে শ্রীরামকৃষ্ণ সূক্ষ্ম দেহে অবস্থান করছেন, সুতরাং তার সেবা পুজো ঠিক সেইভাবে হতে হবে। আর যেহেতু রামকৃষ্ণানন্দজি মহারাজের নাম এলো, আমরা দর্শক শ্রোতাদের সুবিধার্থে এবং জ্ঞাতার্থে এবং তাদের অনুধ্যানের সুবিধার্থে বিশেষ করে স্মরণ করে নেব যে আলমবাজার মঠে থেকেছেন স্বামী বিবেকানন্দ বলাই বাহুল্য, স্বামী শিবানন্দ, স্বামী শারদানন্দ, স্বামী রামকৃষ্ণানন্দ, তুমি একটু আগে স্বামী অভেদানন্দ মহারাজের নাম করলে, স্বামী তুরিয়ানন্দ, স্বামী নিরঞ্জনানন্দ, স্বামী ত্রিগুণাতীতানন্দ প্রমুখ। এরা বিভিন্ন সময় ভারত পরিভ্রমণ করেছেন এবং তারপরে এখানে এসে উপস্থিত হয়েছেন। আরেকটা কি সৌভিক, আমরা বইপত্রে যা পাচ্ছি সে খুব অদ্ভুত, যে এই যে বলা হয় না যে মহাপুরুষদের মধ্যে বাচ্চাদের মতো ভাব থাকে, তো দেখো এই শিশু সুলভ ভাব কীরকম। ওরা বৈরাগ্যের প্রেরণায় ভারতবর্ষের নানান জায়গায় ভ্রমণ করছিলেন, বরানগর মঠ এবং তারপর আলমবাজার মঠেও ওই চলে চলে যাচ্ছেন, যে বেঁধে রাখা যাচ্ছে না, ভেতরে তীব্র বৈরাগ্য, এবং ভারতবর্ষের মধ্যে পরিভ্রমণ করছেন তারা। এইবার ঘটনাটি ঘটলো কি, 1897-তে যখন স্বামী বিবেকানন্দ এলেন, এইখানটাতে আমাদের ভিডিওকে আমরা পজ করব না, কিন্তু মনে মনে একটু পজ করে ভাববো যে আচ্ছা ঠাকুর শ্রীরামকৃষ্ণ যেন কি বলেছিলেন। উনি বলেছিলেন যে ফুল ফুটলে ভ্রমর আপনি এসে জোটে। এইখানে ফুলের নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ, এবং তিনি যে 1897-তে যে মুহূর্তে এই আলমবাজার মঠে এসে উপস্থিত হলেন, কিভাবে কিভাবে খবর চলে গেল। তখন টেলিফোন নেই, মোবাইল নেই, অন্য কোনো রকমের বার্তা প্রচারের উপায় নেই, কিন্তু খবর চলে গেল যে বিবেকানন্দ এসেছেন, অথবা আলমবাজার মঠে নতুন ফুল ফুটেছে। এবং সঙ্গে সঙ্গে যেসব তীব্র বৈরাগ্যবান তার যে সতীর্থরা তারা ভারত পরিভ্রমণ করছিলেন, তারাও বিভিন্ন সময় এসে এই আলমবাজার মঠে উপস্থিত হলেন ওই স্বামী বিবেকানন্দকে দর্শন করবেন বলে, যেন মনে হচ্ছে যেন একটা সেকেন্ডও যেন নষ্ট না হয়। এইটা একটা খুব চাইল্ড লাইক ব্যাপার, শিশু সুলভ ব্যাপার, কিন্তু ভারী চমৎকার। আর আমরা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সন্তানদের কথা বলছিলাম, সেই সঙ্গে স্মরণে রাখছি যে এই ঐতিহাসিক স্থান, তুমি যেটা প্রথমেই বললে, এই ঐতিহাসিক স্থানে এসেছেন শ্রীযুক্ত নাগ মহাশয়, এসেছেন মাস্টারমশাই অর্থাৎ শ্রীম, এবং এসেছেন গিরিশবাবু। তাছাড়াও বিভিন্ন সময়ের জন্য অবস্থান করেছেন শ্রীরামকৃষ্ণের ভক্তদের মধ্যে, স্ত্রী ভক্তদের মধ্যে খুব অগ্রগণ্য শ্রীযুক্তা গোপালের মা এবং শ্রীযুক্তা গৌরী মা অল্প অল্প সময়ের জন্য অবস্থান করেছেন। তো সেই অবস্থান ধন্য এই যে স্থানটি, সেইখানে আমরা বসে রয়েছি এবং ঠাকুর ঘরের প্রসঙ্গে আরেকটুখানি যাব। স্যার, এখানে তো একবার শ্রী শ্রী মায়ের ছবিতে বোধহয় দুর্গাপুজো হয়েছিল নাকি? বাহ, খুব ভালো বলেছো, আমি এটি বলবো ভাবছিলাম। হ্যাঁ, তো এটি বলবো ভাবছিলাম। আমরা এমন একটা সুন্দর আলাপচারিতার মধ্যে আছি, বা আনন্দ হচ্ছে যে এই ব্যাপারগুলি হয়তো তারাই মনের মধ্যে এনে দিচ্ছেন। এইখানে প্রথম শ্রী শ্রী মায়ের জন্মতিথি বা আবির্ভাব তিথি খুব অনাড়ম্বরভাবে পালিত হয়, এবং সেটি 1897 সালে পালিত হয়েছে। আমরা যা রেকর্ডেড হিস্ট্রি যাকে বলে তার মধ্যে দেখছি যে এইটি প্রথম এখানে শ্রী শ্রী মায়ের জন্মতিথি এখানে পালিত হলো এই 1897 সালে। মানে তার আগে কেউ প্রাইভেটলি করে থাকলে আলাদা কথা, কিন্তু যা জানা যাচ্ছে রামকৃষ্ণ সংঘের দিক থেকে, রামকৃষ্ণ পরিমণ্ডলের দিক থেকে এটি প্রথম। তার সঙ্গে সৌভিক আরেকটি অদ্ভুত ব্যাপার হলো এই 1897-তেই, সেটি হচ্ছে যে এখানে দুর্গাপুজো হলো, কিন্তু দুর্গাপুজো হলো মা শারদার পটে। এই 1897 সঙ্গে 5 যোগ করে যদি চলে যাই 1902 সালে, 1901, 4 যদি যোগ করি, 1901 সালে বেলুর মঠে স্বামী বিবেকানন্দ দুর্গাপুজো করেছিলেন, এবং সেখানে তার প্রতিশ্রুতি মতো মা দুর্গার রূপে মা শারদাকে তিনি মণ্ডপে একেবারে দেবী দুর্গা রূপে পুজো করেছিলেন। আমরা সেটা জানি, জ্যান্ত দুর্গা।
কিন্তু এই জ্যান্ত দুর্গার কনসেপ্ট বা এই চিন্তাটি তার মনের মধ্যে এত জাগ্রত ছিল, আমরা বুঝতে পারছি আবার একটু রিওয়াইন্ড করে, যে 1901-এর আগে দেখছি 1897-তেই এই মঠে, আলমবাজার মঠে দুর্গা পুজো হচ্ছে, এবং সেটি মা শারদার পটে। এটি তো তোমার জিজ্ঞাসা ছিল বোধহয় মা শারদাকে নিয়ে। আমরা যেহেতু ঠাকুর ঘরে বসে রয়েছি, এখানে বেলুড় মঠের কর্তৃপক্ষের সস্নেহ অনুমোদনে আমরা এই ঠাকুর ঘরের সামনে আমরা বসে থাকতে পেরে ধন্য হচ্ছি। যারা দর্শন করছেন তাদেরও নিশ্চয়ই খুব আনন্দ হবে। এই ঠাকুর ঘরের প্রসঙ্গে আমরা স্মরণ করছি রামকৃষ্ণানন্দজির কথা। আবারও স্মরণ করছি যে রামকৃষ্ণানন্দজি, যাকে স্বামী বিবেকানন্দ বলেছেন যে আমাদের মঠের প্রধান খুঁটি, এই কথাটিকে তিনি বলেছেন। সত্যি সত্যি রামকৃষ্ণানন্দজি মহারাজ যেভাবে ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেবা করেছেন সেটি তো অতুলনীয়। তার সঙ্গে সঙ্গে ওই যে আমরা বলছিলাম ত্যাগ, প্রখর ত্যাগ বৈরাগ্যে দীপ্তমান তার যে সন্তানেরা, তারা তো ফিজিক্যালি আর কিছু করতে চাইছেন না, যে খাবো না, শোবো না, একেবারে জপ ধ্যানের মধ্যে ব্যাপৃত থাকবো। সেইখানে রামকৃষ্ণানন্দজি প্রায় তাদের ধরে ধরে মুখে একটু খাবার গুঁজে দিয়েছেন, না হলে ফিজিক্যালি তারা পেরিশ করে যেতেন কিনা সেটা একটা আশঙ্কার বিষয়। তো সেইটি করেছেন। এইসব কারণে স্বামীজি বলছেন যে রামকৃষ্ণানন্দজি সম্পর্কে যে আমাদের শশী হচ্ছে আমাদের মঠের খুঁটি। কিন্তু সেই শশী মহারাজকে কিরকম সুন্দর দেখো, তুমি যে প্রথমে বললে যে গল্পের মতো, গল্প তো বটেই, মানে গল্প যেখানে বাস্তবকেও যেন হার মানিয়ে দেয়। 1897 সালে এই শশী মহারাজকে স্বামী বিবেকানন্দ প্রায় একরকম জোর করে পাঠিয়ে দিলেন মাদ্রাজে। তোমার নিশ্চয়ই মনে আছে সেই ঘটনা, যে জোর করে পাঠিয়ে দিলেন ঠাকুরের ভাব প্রচার করবার জন্য মাদ্রাজে। ভাবা যায়, যিনি নামে রামকৃষ্ণানন্দ, যিনি ঠাকুরের ওই রকম সেবা পুজো করছেন, তাকে স্বামীজি সেই কত দূরে মাদ্রাজে পাঠিয়ে দিলেন। এখন চেন্নাইতে যে মঠ, সেই মঠ দেখলে লোকের শ্রদ্ধায় মাথা নত হয়ে যায়, কিন্তু তখন কোথাও কিছু নেই। তো সেই জায়গা থেকে স্বামীজি পাঠিয়ে দিলেন, আর এখানে পুজোর হাল ধরলেন স্বামী প্রেমানন্দজি বা বাবুরাম মহারাজ। তিনিও খুব নিষ্ঠা করে ঠাকুরের পুজো করেছেন। সেটি আমরা এই ঠাকুর ঘরে বসে স্মরণ করছি। আর স্মরণ করছি যে এই আলমবাজার মঠেই ঠাকুরের জন্য একটু মিনিমাম ব্যবস্থা করা সম্ভব হয়েছিল। বরানগর মঠে ওরা কি খাবেন, কি পরবেন, ঠাকুরকে কিভাবে রাখবেন, সেই মানে সাংঘাতিক, মানে টাকার টানাটানি। এখানে যে সচ্ছলতা এলো তা নয়, কিন্তু 1, 2, 3 করে বলতে গেলে ঠাকুরের জন্য একটি সিংহাসন, তার একটা শোয়ার খাট আর বিছানা, এই 3টির ব্যবস্থা করা গিয়েছিল, এবং সেই জন্য মঠবাসীদের মধ্যে বিপুল আনন্দ হয়েছিল। সেটা এই ঠাকুর ঘরে বসে স্মরণ করছি। আর হ্যাঁ বলেন, খাবার কষ্ট তো এখানেও ছিল। ওরে বাবারে বাবা, খাবার কষ্ট সাংঘাতিক ছিল, খাবার কষ্ট সাংঘাতিক ছিল। কিন্তু ঠাকুরের সন্তানেরা থাকলে এই যে বলছে তারা হয়তো মুখ চেপে ধরতেন যে কি বলেছে কষ্ট, তোমরা মেনু দেখে ভাবছো, কিন্তু কষ্টটা ঠিক নয়। তবু আমরা ভাবি তো আমাদের মতো করে ভাবি তো যে মেনুতে কি ছিল। হ্যাঁ, আমরা যদি মেনু শব্দটাই ব্যবহার করি, তা মেনুতে যেটা ছিল সেটা হচ্ছে ভাত, ডাল এবং হায়, এখানে একটা হায় বলতে চাইবো, হায় একটা চচ্চড়ি, মানে ঠিক তরকারি বলতে যা বোঝায় তাও নয়, ভাত, ডাল, চচ্চড়ি। কোনো দিন যদি একটা তরকারির ব্যবস্থা হলো, ওই ঝুনো নারকোল, সেইটা দিয়ে একটা যা হোক একটা মেকশিফট কিছু ব্যবস্থা, সেটাকেই ওরা বলতেন তরকারি। আর রাত্রে হয়তো 2টো রুটি। এই খেয়ে তারা দিনের পর দিন থেকেছেন। সম্পন্ন ঘরের ছেলেরাও থেকেছেন, অন্যরাও থেকেছেন। যারা সম্পন্ন, যারা তেমন সম্পন্ন নয়, এরা প্রত্যেকেই আসলে সম্পন্ন, কারণ এদের প্রত্যেকের অন্তরে সম্পদ তব শ্রীপদ ভবঘোষপদ বাড়ি যথায়, সেই শ্রীরামকৃষ্ণ। সেই জন্য সৌভিক, তুমি যেটা বলছিলে এটা বর্ণে বর্ণে সত্যি, যে খাওয়ার খুব কষ্ট ছিল। ওই রকম ওই কষ্টটা আমাদের দিক থেকে আর কি। হ্যাঁ, তা এইটার মধ্যে থেকে তারা যে জীবনযাপন করছেন ভারতবর্ষের অধ্যাত্ম ইতিহাসে, এটা একটা মাইল স্টোন বা মাইল ফলক। কেন? এটা প্রমাণ করছে যে আমরা দেহে বাঁচি না, আমরা মনে বাঁচি, আমরা আধ্যাত্মিকতায় বাঁচি। আর আধ্যাত্মিকতায় যদি না বাঁচি, তাহলে দেহে বাঁচাটা অর্থহীন হয়ে যায়। সেইটাকে এরা প্রমাণ করছেন এদের মুখের হাসি দিয়ে, এদের তীব্র সাধনা দিয়ে, এবং এদের মানবমুখী কর্মধারা দিয়ে, যাকে এক কথায় প্রকাশ করলে বলতে হয় আত্মন মোক্ষার্থম জগদ্হিতায় চ। এইখানে দাঁড়িয়ে আমরা ভাবছি যে এই যে জপ ধ্যান যে তারা করতেন, সেই জপ ধ্যান করতেন খুব প্রবলভাবে, আর তার মাঝখানে ওই খাওয়া দাওয়া। এই যে খাওয়া দাওয়া করছেন, তাহলে এবার এদের মনোজগৎটাকে যদি ভাববার চেষ্টা করি যে আচ্ছা মনোজগতে কি ঘটছে, তখন দেখবো ভারী অদ্ভুত ব্যাপার, যে মনোজগতে তারা খুব আনন্দে আছেন। এরকম একটা দৃষ্টান্ত বলি নাকি, খাওয়া দাওয়া নিয়েই বলি, যে ওই ভাত ডাল চচ্চড়ি হচ্ছে, তো তার মধ্যে একদিন
একজন সহৃদয় ভদ্রলোক কিছু দুধ পাঠিয়েছেন, সামান্য দুধ পাঠিয়েছেন। তো দেখা গেল যে সেই দুধ ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ইনমেটস করতে গেলে প্রায় কিছুই আর থাকে না। কিন্তু যেই দুধটা এসছে তখন এখানে যারা রয়েছেন সেই সাধুরা তারা বলছেন রহস্য করে, এইখান থেকে সৌভিক পুরো কাহিনীটা অন্যদিকে মন নিচ্ছে, সরস দিকে মন নিচ্ছে। নিজেদের মধ্যে হুইসপারিং হচ্ছে, দুধ খেলে নাকি বল বাড়ে, দুধ খেলে নাকি বল বাড়ে, এরকম বলছেন, অথচ পরিমাণ ওইটুকুনি। তারপরে সেই মানে এক একটা গ্রাফিক স্টেপ আর কি, সেখান থেকে যেই পাতে একটু দুধ পড়েছে কি পড়েনি, একজনের সামান্য একটু দুধ পড়েছে, অন্যেরা হই হই করে বলছেন কি হে বল পাচ্ছ তো, বল পাচ্ছ তো। এইরকম সমস্ত ঘটনা এই আলমবাজার মঠে। তাহলে যারা কিনা ওই ভাত ডাল চচ্চড়ি খেয়ে থাকেন তাদের মধ্যে এই যে সূক্ষ্ম রসবোধ যেটি রয়েছে, রসবোধের কাহিনী আবার তুমি যদি পরে মনে করিয়ে দাও আমরা তার মধ্যে আরও আসবো, সেটা আবারও প্রমাণ করছে যে এর মাথায় কে রয়েছেন। এই ছবিতে যারা দেখতে পাচ্ছেন শ্রীরামকৃষ্ণকে দেখছেন, সেই শ্রীরামকৃষ্ণ যিনি দেহে ক্যান্সার নিয়েও বিমল আনন্দে অবস্থান করেছেন, যিনি জগন্মাতার কাছে প্রার্থনা করেছেন যে মা শুঁটকে সাধু করিস না, আমি রসে বসে থাকবো। সেই তারই ছেলেদের পক্ষে বোধহয় সম্ভব যে রুটি চচ্চড়ি খেয়ে ওই দুধ খেয়ে বল পাচ্ছ তো এই নিয়ে হিউমার ক্র্যাক করা। কিন্তু সেইটা এই সমস্ত এখানেতে ঘটেছে। আরেকটু আমরা এই ঠাকুর ঘরের পরিবেশের মধ্যে থাকি। শিবরাত্রি, শিবরাত্রি তারই কাছাকাছি সময়তে আমরা অবস্থান করছি। তো এইখানে বরানগর মঠের অদ্ভুত ঘটনা, এখানে প্রথম শিবরাত্রি কে করেন আমরা কুইজের মতো ভাবছি না, কিন্তু আমরা সেই পুরনো স্মৃতি অনুধ্যান করছি। বিভিন্ন সন্ন্যাসীর নাম মনে আসতে পারে, কিন্তু দেখা যাবে অদ্ভুত ব্যাপার, এই বলতে বলতে অদ্ভুত এসে গেল, এটাই যেন একটা ক্লু। লাটু মহারাজজি, স্বামী অদ্ভুতানন্দজি এইখানে প্রথম শিবরাত্রির পুজো করেছিলেন। যিনি কিনা একটু অফবিট সাধু, তিনি ঠিক ট্র্যাডিশনাল যে পথে, বিশেষ করে স্বামীজি প্রদর্শিত পথে যে সবসময় ওই ফ্রিকোয়েন্সিতে চলেছেন তা নয়, আমরা সেটা জানি। কিন্তু সেই স্বামী অদ্ভুতানন্দজি এই আলমবাজার মঠে প্রথম শিবরাত্রির পুজো করেছিলেন। সেটি তার যে সতীর্থ ঠাকুরের অন্য পার্শ্বদের চিঠি থেকে জানতে পারা যায়। আর ঠাকুর ঘরের প্রসঙ্গটা আমরা শেষ করি আরেকটুখানি ভাবতে ভাবতে। সেটা হচ্ছে যে ওরা ওই যে বলছিলাম নিবিড় জপ ধ্যানের মধ্যে যে দিন কাটাতেন, তার মধ্যে তারা কি করতেন যে আবার অন্যান্য জায়গাতেও চলে যেতেন। যেমন এখান থেকে তো সামান্য দূরে দক্ষিণেশ্বর, সেই দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ স্থূলদেহে থাকাকালীন যেসব জায়গায় তিনি জপ ধ্যান করবার জন্য উৎসাহিত করতেন, পঞ্চবটি, বেলতলা প্রমুখ জায়গা, এই আলমবাজার মঠ থেকে কিন্তু ওই ত্যাগী সন্তানেরা, তার ত্যাগী সন্তানেরা ওই সব জায়গায় যেতেন। আজকে যখন এখানে ভিডিও হচ্ছে তখন কিন্তু আমরা মনে মনে সৌভিক পরিভ্রমণ করছি যে আলমবাজার মঠে আছি সত্য কথা, আবার সেই সঙ্গে সঙ্গে যেন সেই ঠাকুরের সন্তানদের অনুগামী হয়ে আমরা পায়ে পায়ে আবার দক্ষিণেশ্বরেও যাচ্ছি। আর মানস নেত্রে ভাবতে চেষ্টা করছি যে ঠাকুরের সন্তানেরা যখন পঞ্চবটিতে গেছেন, যখন বেলতলায় গেছেন, কোন সাল, ওই যে বলছিলাম যে 1892 থেকে 1898 মধ্যে, তাহলে সেই সময় গিয়ে তারা সেখানে জপ ধ্যান করছেন এবং ভাবতে কীরকম রোমাঞ্চ হয়, তুমিও নিশ্চয়ই সহমত হবে যে তারা সেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণের দিব্য উপস্থিতি অনুভব করছেন, হয়তোবা মা শারদাকে হৃদয়ে ধ্যান করছেন। তো সেই মহা ইতিহাসের সম্মুখীন আমরা, সেই দক্ষিণেশ্বর, এই আলমবাজার, ওই কাশীপুর, এই যে গঙ্গার পূর্বকূলে যে অপূর্ব খেলা ঘটছে, তারই মধ্যে তোমার সহায়তা নিয়ে যে আমরা এতক্ষণ ছিলাম, সেইটার মধ্যে শেষ করি ঠাকুর ঘরের, তারপর তোমার আর কি প্রশ্ন শুনবো। ঠাকুর ঘরের প্রসঙ্গ শেষ করি, এটি না বললে অসম্পূর্ণ থেকে যাবে, যে ঠাকুরের তিথি পুজো সেটি কিন্তু আবার স্বামীজি করেছেন এই আলমবাজার মঠে, এবং তিনি একাধিকবার ঠাকুরের তিথি পুজো করেছেন। তার মধ্যে একবার দেখা গেল, এখানে তো থেকেছেন 1897 থেকে 98 পর্যন্ত, একবার ঠাকুরের তিথি পুজো করবার সময় স্বামীজির জীবনীতে আমরা পাচ্ছি যে তিনি 4 থেকে 5 ঘন্টা, তখন তো অত ঘড়ি ধরে হিসেব রাখা হতো না, কিন্তু 4 থেকে 5 ঘন্টা তিনি ঠাকুর শ্রীরামকৃষ্ণের পুজো করছেন তিথি পুজোর সময়। এইসব কথা আলমবাজার মঠের, শ্রীরামকৃষ্ণ মঠ আলমবাজার এখন যে অফিসিয়াল নাম, তো সেইখানে বসে, এই ঠাকুর ঘরে বসে আমাদের ভাবতে খুবই আনন্দ হচ্ছে, এবং নিশ্চয়ই যারা শ্রবণ করছেন তারাও সঙ্গে সঙ্গে পুলকিত হচ্ছেন যে এটা শুধু ইতিহাসের সরণি বেয়ে একটি যাত্রা নয়, সেই সঙ্গে মনে মনে সেই মহাপবিত্র দিন, সেই মহাপুরুষ, তাদের ত্যাগ বৈরাগ্য এবং তাদের অন্তর্লীন আনন্দ, যেটি কিনা আবার সেই সচ্চিদানন্দকেই স্মরণ করিয়ে দেয়, সেই পরিক্রমার মধ্যে এতক্ষণ আমরা অবস্থান করছিলাম।
আমরা এখন বসে আছি আলমবাজার মঠে স্বামীজির ঘরে। স্যার, আমার তো গায়ে কাঁটা দিচ্ছে। এই তো সেই ঘর যেখানে স্বামীজি সেই সংবর্ধনার পর শিয়ালদা স্টেশন থেকে এইখানে এসেছিলেন, এখানেই রাতে ছিলেন তো সেদিন, নাকি? একদম, তোমার গায়ে কাঁটা দিচ্ছে নিশ্চয়ই সেটা ভেবে, এবং সঙ্গে সঙ্গে এইটাও তো সৌভিক রয়েছে যে এই ঘরকে কেন্দ্র করে কত জব ধ্যান এবং ভবিষ্যৎ পরিকল্পনা সেই সমস্ত কিছু হয়েছে। তুমি যেমনটি বলছিলে যে স্বামীজি সেই 1897-তে যে এলেন, কলকাতায় যখন পদার্পণ করছেন 1897-এর 19শে ফেব্রুয়ারি, সেই ঐতিহাসিক দিনটি যেটির কথা আগেও উল্লেখ করা হয়েছে, সেই দিন শিয়ালদা স্টেশন থেকে সেই গ্র্যান্ড ওভেশন যাকে বলা হয়, এবং এক একটা এস্টিমেটে এক এক রকম পাওয়া যাচ্ছে যে কতজন উপস্থিত ছিলেন, মোটামুটি 20,000 মতো মানুষ সমবেত হয়েছিলেন। আজকের দিনেও যদি দাঁড়িয়ে ভাবি যে কার জন্য 20,000 মানুষ স্বতঃস্ফূর্তভাবে, কোনো কম্পালশন নেই, কিছু নেই, 20,000 মানুষ কার জন্য সমবেত হন, কিন্তু স্বামীজির জন্য সেখানে হয়েছিলেন। এবং স্বামীজি সেই যে আসছেন আলমবাজার ওখান থেকে শিয়ালদা স্টেশন থেকে ঘোড়ার গাড়ি তৈরি করা আছে, রেডি করা আছে, কিন্তু ছেলেরা ঘোড়া খুলে দিয়ে নিজেরা টানতে আরম্ভ করলেন এবং কয়েকটি জায়গা হয়ে স্বামীজি এসে পৌঁছলেন এই আলমবাজার মঠে। স্বামীজির গুরু ভাইরা সব এখানেই রয়েছেন। গুরু ভাইরা রয়েছেন, কোনো গুরু ভাই একটু এগিয়ে গিয়েছিলেন, আবার কেউ এখানে ছিলেন। এইভাবেই তাদের প্ল্যানটা করা ছিল। এবং সৌভিক, জানো, একটুখানি আউট অফ কনটেক্সট হবে, কিন্তু তবু বলতে চাই যে সেই যে বিখ্যাত গান স্বামী বিবেকানন্দ গেয়ে শুনিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণকে, সেই গানে শ্রীরামকৃষ্ণ অবাক হয়ে গিয়েছিলেন নরেন্দ্রনাথের সেই গান শুনে। আমরা একটু আউট অফ কনটেক্সট যাব, যে যখন স্বামীজি সারা বিদেশ ভ্রমণ করেছেন, বক্তৃতা দিয়েছেন, সব হলো, কিন্তু এই স্বদেশের জন্য তো তার চিন্তা ছিল। এবং শিয়ালদায় যখন এসছেন, এসে যখন আলমবাজারে এসে উপস্থিত হচ্ছেন, তাঁরই গুরু ভাইদের থাকার যে জায়গা তিনি সব জানেন, এবং সেই আলমবাজার মঠে যখন এসে উপস্থিত হচ্ছেন, তখন সৌভিক ভাবতে ইচ্ছে করে ওই গানের প্রথম পংক্তিটি, মনো চলো নিজ নিকেতনে। হ্যাঁ, তিনি নিজের নিকেতনে যেন পৌঁছচ্ছেন সেই অর্থে, এবং সেটা এই আলমবাজার মঠে এই ঘটনাটা ঘটছে। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা তো এইখানে থেকেই তিনি করছেন বলরাম বাড়িতে গিয়ে। একদম। তা সেই ভাবনা চিন্তাও গুরু ভাইদের সাথে এই ঘরেই নিশ্চয়ই আলোচনা করেছেন। নিশ্চয়ই। এটাই একদম শুরু রামকৃষ্ণ মিশনের প্রথম প্রতিষ্ঠানই বলা যেতে পারে। বরানগর মঠের পরেই এই জায়গাটা। অবশ্যই। এবং একটা টেকনিক্যাল জায়গা আছে, আসছি সেটাতে। এই যে আসছেন স্বামী বিবেকানন্দ, এবং 1897-এর ওই ফেব্রুয়ারি মাসে এলেন, কত ফাস্ট তিনি কাজ করছেন। ওই যে উনি বলেছিলেন না যে আই শ্যাল নট লিভ টু সি 40, তো তিনি জানছেন যে তারই নিজের ইচ্ছায় তার আয়ুষ্কাল সীমিত, তিনি সীমিত রেখেছেন। নাহলে তুমি ভাবো ফেব্রুয়ারি মাসে একজন এসছেন, একটা মানুষ যদি একটা বাড়িতে আসে, তার লোকে বলে সেটেল ডাউন করতেই 6 মাস লেগে যায়, কিন্তু এখানে তা নয়। তিনি মে মাসের মধ্যে সমস্তটা পরিকল্পনা করে ফেলেছেন, এবং 1 মে, তার মানে কি এপ্রিল শেষ হয়েছে, তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি জায়গায় এলেন। ওখান থেকে হিসেব করলে 2.5 মাস মতো, ফেব্রুয়ারি থেকে মার্চ, মার্চ থেকে এপ্রিল, 2.5 মাস। এই 2.5 মাসের মধ্যে তিনি রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করবেন, সেই সমস্ত মাথার মধ্যে ভেবে নিয়েছেন। নিয়ে 1 মে সেই ঐতিহাসিক দুপুরবেলায় যেটা করলেন, সেটা কিন্তু এই আলমবাজার মঠ থেকেই সমস্তটা তিনি পরিচালনা করলেন। এবং গুরু ভাইয়েরা সেখানে গেলেন, গিয়ে সেই দুপুরবেলায় রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হলো। আমরা বলছিলাম টেকনিক্যালি দেখতে গেলে বরানগরের যে মঠ, সেটিকে যদিও বলা হচ্ছে যে প্রথম শ্রীরামকৃষ্ণ মঠ, সত্যি ঠাকুরের ত্যাগী সন্তানেরা সেখানে সমবেত হয়েছেন, কিন্তু ওই যে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন যে স্থাপিত হচ্ছে, এটা তো একটা অফিসিয়াল পথ চলা, এবং সেইটাকে যদি ডে 0 ধরি, তাহলে বা ডে 1 ধরি, তাহলে ডে 2, ডে 3 ওই যে রামকৃষ্ণ মিশনের পথ চলা, সেটা কিন্তু এই আলমবাজার মঠ থেকেই। সুতরাং সেই দৃষ্টিতে দেখতে গেলে যদি একটা অফিসিয়াল একটা পদ্ধতির মধ্যে থেকে ভাবতে চাই, স্পিরিচুয়ালি বরানগর মঠ তার স্থানে, আর অফিসিয়ালি এই আলমবাজার মঠ থেকে কিন্তু রামকৃষ্ণ মঠ এবং মিশন আমরা যেরকম বলি, বা তখনকার ওই রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন, সেইটির হাত ধরে এই আলমবাজার মঠ থেকে পথ চলা। সুতরাং আলমবাজার মঠকে আমরা ইংলিশে যেটাকে বলি জেনেসিস, পুরো ভাব আন্দোলনের যে উৎপত্তি হচ্ছে, সেটা ওইখান থেকে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, তুমি যেটা বলছিলে যে এই ঘরে বসে নিশ্চয়ই আলোচনা হয়েছে, সেখানে আমরা সেই প্রসঙ্গে ফিরবো যে ঘরে বসে আলোচনা। তার আগে ভাবছি যে এর মধ্যে কিন্তু একটা মিসিং জায়গা আছে, তোমারও নিশ্চয়ই খেয়াল হয়েছে। সেটা ভাবছি আপনাকে জিজ্ঞাসা করবো, যে এই যে 92 থেকে 98 এই সময় স্বামীজি তো এখানে নেই। 92 থেকে 97, হ্যাঁ, স্বামীজি নেই এখানে। তা গুরু ভাইরাই মঠে রয়েছেন এখানে, তাদের সাথে স্বামীজির যোগাযোগ কিরকম? সে অদ্ভুত গল্প, সেটা একটা স্পেকুলেশনের সময়, কারণ এরা তো 92-তে চলে এলেন, আর স্বামীজি বিদেশে, তো তখন তো আর হোয়াটসঅ্যাপ নেই, এ নেই, ও নেই, ফ্যাক্স নেই, চিঠি নেই, কিছু নেই।
তার ফলে কিচ্ছু জানা নেই যে স্বামীজি কোথায় চলে গেলেন, কি হচ্ছে, কি বৃত্তান্ত। একটা স্ট্রে খবর আসছে, এবং ওই যে স্বামীজি বিদেশে রয়েছেন, তাহলে আমাদের কি ভুলে গেলেন নাকি, এরকম একটা ভাবনা চিন্তাও রয়েছে। সেটা আমরা বইপত্রে পাচ্ছি যে ওটা একটা খুব অনিশ্চিত সময়। এই সময় 1894 সালে সৌভিক চিঠি এলো স্বামী বিবেকানন্দের, এবং সেই চিঠি নিয়ে এই আলমবাজার মঠে শোরগোল পড়ে গেল। এবং দেখা গেল তারপর পরপর চিঠি আসছে, কেউ কেউ লিখছেন লেটার বম্ব। লেটার বম্ব কথাটা বলেছেন যে স্বামীজির কি বিপুল পরিকল্পনা, ইন্টেন্স প্ল্যানিং, এবং সেটা হচ্ছে যে ভবিষ্যতের যে রামকৃষ্ণ মিশন হবে, মঠ এবং মিশন, সেইটার সম্পর্কে সমস্ত প্ল্যানিং তিনি উজাড় করে দিচ্ছেন গুরু ভাইদেরকে। তাদেরকে পরিকল্পনাগুলো বলছেন এই করতে। এক এক সময় প্রায় বাচ্চা ছেলের মতো, লিডার তো তুমি জানো যে লিডারের মধ্যে এই কোয়ালিটিটা থাকে বাচ্চা ছেলের মতো। এক এক সময় যখন দেখছেন যে সেগুলো ঠিক এক্সিকিউশন হতে দেরি হচ্ছে, থামাতে ইচ্ছে করছে। বলো। স্বামীজিরই কথা আছে যে শিশুর মতো প্রভুত্ব করবে, শিশুর মতো প্রভুত্ব বলছেন যে বাচ্চা ছেলের মতো। একদম 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 অন্য জায়গায় চাইল্ড লাইক নেভেট, শিশুর মতো প্রভুত্ব বলেছেন। তো সেই শিশুর মতো প্রভুত্ব করছেন, এক এক জায়গায় অভিমানী বালকের মতো প্রায় বলছেন আমি হ্যান্ডস অফ, আমি আর তোমাদের সঙ্গে এই কাজে আর থাকবো না। তার মানে উনি জানছেন এবার দ্বিগুণ গুণে দ্বিগুণ বেগে সব চলবে, সবাই স্বামীজিকে যেরকম ভালোবাসেন। কিন্তু সৌভিক, সেই ইতিহাসের মধ্যে যদি একটু থামি, তার গুরু ভাইয়েরা প্রত্যেকেই প্রণম্য, কিন্তু স্বামীজির যে অগ্রগণ্য চিন্তা, সেটাই আলমবাজার মঠে ওই 1894-এর দিকে তাদের পক্ষে গেজ করা প্রায় সম্ভবই ছিল না যে স্বামীজি কি বলছেন। কারণ ঠাকুর শ্রীরামকৃষ্ণ যে জীবনটা দেখিয়েছেন, যে একেবারে অন্তর্মুখ ঈশ্বরমগ্ন জীবন, আর এইখান থেকে লোককল্যাণ, ভারতবর্ষের ঐতিহ্যকে সারা পৃথিবীর সামনে দেওয়া, ভারতবর্ষকে ওঠাতে হবে, নবীন সন্ন্যাসীদের মঠ এরকম হতে হবে, এইসব কথা কোথার থেকে আসছে তারা প্রায় ধরতেই পারছেন না সেই ফ্রিকোয়েন্সি। কিন্তু স্বামী বিবেকানন্দ সেইটাতে আস্তে আস্তে তাদের টিউটর করছেন, এবং সেটা 1894 থেকে এই ঘটনাগুলো ঘটছে। এবং স্বামীজির এক একটা চিঠি যেন এক একটা বড় দলিলের মতো আসছে, সেই দলিলের মতো আসছে বা সনদের মতো আসছে। এই করতে করতে 1897-তে স্বামী বিবেকানন্দ যে প্রত্যাবর্তন করলেন, এবং তুমি যে বলছিলে যে এই ঘরে বসে যে চিন্তা, তাহলে আমরা বলছিলাম 1897-তে তিনি শারীরিকভাবে ফিরলেন, আক্ষরিক অর্থে ফিরলেন, কিন্তু তার আগে 1894 থেকে এরকম লেটার বম্বগুলো আসতে আরম্ভ করছে, কনস্ট্রাকটিভ বম্বস, ডিস্ট্রাকটিভ নয়। তো সেইগুলো যে আসছিল, এবং এই 1897-তে যে তিনি ফিরলেন, তারপরে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হলো। এবং আমরা যেটা স্বপ্নেও ভাবতে পারি না, অনেক চেষ্টা করলেও পেরে উঠি না, সেটা হচ্ছে যে আজকে সারা পৃথিবী জোড়া যে রামকৃষ্ণ সংগঠন, রামকৃষ্ণ সংঘ, তার যে নিয়ম, বেসিক নিয়ম এবং কার্ডিনাল প্রিন্সিপলস আমরা যেগুলোকে বলি, সেইগুলো স্বামী বিবেকানন্দ এই আলমবাজার মঠে তৈরি করালেন। এবং তৈরি করালেন মানে সেই ছবি যদি থাকতো, তাহলে আমরা বোধহয় দেখতাম না যে তিনি রাত্রির জেগে বসে 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 লিখছেন। তিনি প্রায় ড্রয়িং রুম স্টাইলে তাঁর শিষ্য ভক্তদের বলছেন যে নে লেখ, এইরকম ভঙ্গিতে তিনি বলে যাচ্ছেন। এবং সেইটার মধ্যে দিয়ে যে রুলস অ্যান্ড রেগুলেশনস লেখা হচ্ছে, আজকে ইউনেস্কো থেকে আরম্ভ করে সারা পৃথিবীর একেবারে প্রথিতযশা বিভিন্ন সংগঠন, তাদের যে কর্তা ব্যক্তিরা, তারা সাক্ষ্য দিচ্ছেন যে স্বামী বিবেকানন্দ এই যে একটা অর্গানাইজেশনের যে নিয়মগুলো বেঁধেছেন, এগুলো এখনকার দিনেও আমাদেরকে বিশেষভাবে শিক্ষণীয় আমাদের কাছে। এবং ওই যে বলছিলাম যে শিশুর মতো হয়ে চালানো, সৌভিক তুমিও জানো যে আধুনিক ম্যানেজেরিয়াল স্কিলের মধ্যে এই সমস্ত কথা তো রয়েছে, কিন্তু স্বামীজি একদম হাসতে হাসতে, গল্প করতে করতে, জোকস বলতে বলতে ওই অসাধ্য সাধন করেছেন। কীরকম? যে সকলকে নিয়ে চালাবো। শ্রীরামকৃষ্ণ বলেছিলেন যে তুই এদেরকে চালাবি, তার মানে নেতা। কিন্তু নেতা কিন্তু এই শিরদার তো সর্দার, সেই ভঙ্গিতে তিনি নেতা। এবং সেই সঙ্গে সঙ্গে একটা অর্গানাইজেশনকে চালানো, যেটা আজকে 2026 সালে এরকম বিশাল আকার নিচ্ছে, এ অকল্পনীয়। যে যারা ডাঁটা চচ্চড়ি কি ভাত চচ্চড়ি খেয়ে রয়েছেন, বস্ত্র কোনো রকমের লজ্জা নিবারণের মতো, সেই তারা এতদিন ধরে সার্ভাইভ করছে, এবং কত হাজার বছর করবে সেটা যে কোনো কারো অনুমানের বিষয়। সেইটা স্বামী বিবেকানন্দ যে ঘটাচ্ছেন, সেটা আধুনিক কোনো পলিটিশিয়ান বলি, অ্যাডমিনিস্ট্রেটর বলি, এক্সিকিউটিভ কেউ বলি, প্ল্যানার বলি, মাস কমিউনিকেটর বলি, এই সকলের কাছে শিক্ষণীয় যে স্বামী বিবেকানন্দ কিভাবে এই একটা পুরো চিন্তাকে বাস্তবে এরকমভাবে শেপ দিচ্ছেন। তো তুমি ওই কথাটা বলছিলে। হ্যাঁ বলো। আপনি যখন বলেন তো মানে মুগ্ধ হয়ে শুনতে হয়। তো স্যার, আমার শুধু মনে হচ্ছে যে স্বামীজির সন্তানরাও তো তখন আসতে শুরু করেছেন এই মঠে, কি তারাও থাকছেন তখন? নিশ্চয়ই নিশ্চয়ই, স্বামীজির সন্তানেরা আসতে শুরু করেছেন। এবং সেইখানে স্বামীজির কথা একটুখানি বলি। স্বামীজির কথাই হচ্ছে যে স্বামীজি যখন এইখানে রয়েছেন, আমরা স্বামীজির ঘরেতে যখন রয়েছি, তখন ভাবছি যে কি অপূর্ব সেই সময়টা যখন স্বামী বিবেকানন্দ এই আলমবাজার মঠে রয়েছেন। তিনি ছাদের ওপর পায়চারি করছেন, একজন লিখছেন
যে একেবারে সিংহের মতো সামান্য একটু বস্ত্র পরিধান করে ইন প্রাইভেসি তিনি ওই ছাদে পায়চারি করছেন, এবং একজন বলছেন সিংহের মতো পদচারণ করছেন, এবং দেখলে মনে হচ্ছে দ্য ওয়ার্ল্ড ইজ স্লিপিং ফ্রম বিলো হিজ ফিট, স্লিপিং ফ্রম আন্ডার হিজ ফিট, মানে পুরো যেন পৃথিবী যেন কাঁপছে তার ওই পাদবিক্ষেপে। স্লিপিং, দ্য ওয়ার্ল্ড ইজ স্লিপিং ফ্রম আন্ডার হিজ ফিট, এই কথা একজন লিখছেন সিংহের মতো। সেটা কোথায় হচ্ছে? ছাদে হচ্ছে। আবার সেই স্বামী বিবেকানন্দ যখন নিচে নামছেন, তখন নেমে ওই গুরু ভাইদের সঙ্গে, শিষ্য ভক্তদের সঙ্গে যখন কথা বলছেন, তখন দেখা যাচ্ছে কখনো তিনি শাস্ত্র আলোচনা করছেন, কখনো তিনি ভবিষ্যতের পরিকল্পনা বলছেন, কখনো রামকৃষ্ণদেবের জীবনী আলোচনা করছেন, আবার কখনো বা নিছক রঙ্গ হাসি ঠাট্টা পরিহাসের মধ্যে রয়েছেন। সৌভিক, সেই সময়টাকে আমরা খুব ফেরত পেতে চাইব, যে এটা একটা অদ্ভুত ব্যাপার, এটা একটা অদ্ভুত ব্যাপার। যিনি পৃথিবী জয় করেছেন, তিনি আবার প্রচণ্ড রকমের হাসাহাসি করছেন, হিউমার করছেন, আবার তিনি একটা সংগঠনের চিন্তা করছেন। আলমবাজার মঠের প্রতিটি প্রান্ত, প্রতিটি ধূলিকণা সেইগুলোর সাক্ষী হয়ে আছে। আর বলছিলাম যে ওই মঠের যে নিয়ম সেগুলোকে উনি করেছেন। আর তোমার যে প্রশ্নটা ছিল যে নতুন ছেলেরা আসতে আরম্ভ করেছে, ওই তারাই ওসব দেখছে যে কি মূর্তি। একজন লিখছেন যে ওনার চোখের দিকে তাকিয়ে কথা বলা যেত না, এত উজ্জ্বল তার অ্যাপিয়ারেন্স, কিন্তু তিনি প্রেমে গড়া একটি মূর্তি। এই স্বামী বিবেকানন্দ তখন যে নতুন ছেলেরা আসছেন, তাদের মধ্যে পরবর্তীকালে কেউ মঠের প্রেসিডেন্ট হয়েছেন, যেমন তখন ডাকনাম সুধীর, পরবর্তীকালে স্বামী শুদ্ধানন্দজি, এদেরকে স্বামীজি এনেছেন, এবং এই আলমবাজার মঠ গম গম করত। আমরা যদি ভাবি এক এক সময় 20-25 জন, 24 জন এরকম হিসেব পাওয়া যাচ্ছে যে ত্যাগব্রতী ছেলে এইখানেতে অবস্থান করছে। আজকের দিনে আমরা যদি ভাবি যে তখন ওই ত্যাগ, এবং সবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়েছে 1897-তে, তাহলে সেখানে 24 জন ত্যাগব্রতী ছেলে, গৃহস্থ মানুষ যেমন আসছেন, তেমনি এইরকম ছেলেরা উপস্থিত হচ্ছেন, সেটা একটা বড় দিক। আর কি হচ্ছে? আর হচ্ছে যে স্বামীজি এখানে 4 জনকে সন্ন্যাস দীক্ষা দান করলেন। আলমবাজার মঠ খুব উজ্জ্বল হয়ে আছে ভারতবর্ষের অধ্যাত্ম ইতিহাসেও, যে 4 জনকে তিনি সন্ন্যাস দীক্ষা দান করলেন। সেই 4 জন হচ্ছেন স্বামী বিরজানন্দজি, স্বামী নিত্যানন্দজি, স্বামী নির্ভয়ানন্দজি এবং স্বামী প্রকাশানন্দজি। এই 4 জন সন্ন্যাসীকে তাদেরকে স্বামীজি সন্ন্যাস দান করলেন। এই আলমবাজার মঠ তার সাক্ষী। তো এইসব ঘটনা ঘটেছে। বিরজানন্দজি কি প্রথম বোধ হয় নাকি আমাদের ওই ঠাকুরের সন্তানদের পরে? একদম 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 একদম, মানে এমনি মন্ত্র কি মায়ের কাছে পেয়েছিলেন? হ্যাঁ ঠিক, কিন্তু সন্ন্যাস পেয়েছিলেন স্বামীজির কাছে, এবং এখানেই সেটি, এবং তিনি ষষ্ঠ প্রেসিডেন্ট, এবং বিজ্ঞানানন্দজি মহারাজ পর্যন্ত ছিলেন ঠাকুরের সন্তান। আর কিরকম গায়ের মধ্যে কাঁটা দিচ্ছে যে সেই ঘরে আমরা বসে আলোচনা করতে পারছি। তাই তো। পাশাপাশি সৌভিক, এখান থেকে আরো অন্যান্য কাজের জিনিসও, মানে এটা তো ভেতরের দিককার কনসলিডেশনের প্রসঙ্গ, আর বাইরের দিকেও বিরাট ব্যাপার ঘটেছে। বাইরের দিকে হচ্ছে মুর্শিদাবাদের সারগাছিতে সেই সময় অন্য ইতিহাস রচিত হচ্ছে। স্বামী অখণ্ডানন্দজি মহারাজ, তিনি সেবা কাজে নামবো কি নামবো না এরকম ভাবছেন। নামবো না কেন, আর নামবই বা কেন? তার কারণ হচ্ছে তার প্রাণ কেঁদে উঠছে একটি বালিকার দুরবস্থা দেখে, যে এদের জন্য কিছু করতে একবারে ভেতরটা ছটফট করছে, কিন্তু সেই পয়সা কোথায়, আর এই কাজের মধ্যে নামাটা উচিত হবে কিনা, এইরকম ভেবে যখন তিনি স্বামীজিকে চিঠি দিচ্ছেন, তখন স্বামীজি প্রাণ ভরে আশীর্বাদ, অনুমতি তো দিচ্ছেনই, প্রাণ ভরে আশীর্বাদ করছেন। এবং সেটাই আলমবাজার মঠ থেকে সূচনা হচ্ছে। স্বামীজির ওই গ্রিন সিগন্যাল, যেন 1,00,000 ভোল্টের গ্রিন সিগন্যাল, সেটি পেয়ে অখণ্ডানন্দজি মহারাজ বা পূজনীয় গঙ্গাধর মহারাজজি, তিনি ওই রিলিফের কাজ করছেন, সেবার কাজ করছেন। রিলিফ বললে কম হয়, সেবা বললেও কম হয়। আমরা জানি শিবজ্ঞানে জীবের সেবা, সেটি আনুষ্ঠানিকভাবে যে তার সূচনা হচ্ছে অখণ্ডানন্দজি মহারাজের হাত ধরে। তার আগে তো ঠাকুরের সন্তানেরা বিভিন্নভাবে করেছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তার অ্যাকাউন্টস সমস্ত হিসেব রেখে, আয় ব্যয়ের হিসেব রেখে, এই যে আনুষ্ঠানিক সেবা কার্যের সূচনা, শিবজ্ঞানে জীবসেবার সূচনা স্বামী অখণ্ডানন্দজি মহারাজের হাত ধরে, সেইটার সূচনা কিন্তু স্বামীজি করিয়ে দিলেন এই আলমবাজার মঠ থেকে। সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা যে বলছি যে ওই ট্যাগ লাইন, কোনটি ট্যাগ লাইন? সেটি হচ্ছে যে এই আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় চ, আত্মন মোক্ষার্থং জগৎ হিতায় চ, এইটি যে আছে, সেইটা যে স্বামী বিবেকানন্দ দিয়েছিলেন, সেটা আলমবাজার মঠে কিন্তু দুটো দিকই দেখতে পাচ্ছি। কিরকম? আত্মন মোক্ষার্থং, তার জন্যে তারা ঠাকুর ঘরে দক্ষিণেশ্বরে অত্যন্ত নিবিড় জপ ধ্যানে মগ্ন রয়েছেন। আবার জগৎ হিতায় চ, ওই যে বলছিলাম যে অখণ্ডানন্দ মহারাজের মাধ্যমে
বিরাট সেবাযজ্ঞের সূচনা হচ্ছে। সুতরাং রামকৃষ্ণ মিশনের যে ট্যাগ লাইন বলা যেতে পারে, আত্মান মোক্ষার্থং জগৎহিতায় চ, তার সূচনা পর্বে এই আলমবাজার মঠকে অপূর্বভাবে পাচ্ছি। স্যার, একটা কথা একটু মনে হচ্ছে যে এখানে তো অনেকের পায়ের ধুলো পড়েছে, অনেকে রাত্রিবাস করেছেন, এসেছেন, কিন্তু শ্রী শ্রী মা, যাকে স্বামীজি সংঘজননী বলছেন, তিনি তো এখানে আসেননি, বা সেই সময়ে স্বামীজির সাথে শ্রী শ্রী মা সম্পর্কে তিনি কি ভাবছেন বা সেই জাতীয় কিছু, এটা একটু শুনতে ইচ্ছে করছে আপনার। চমৎকার, তুমি খুব সঙ্গতভাবেই এবং যুক্তিসিদ্ধভাবেই করেছো, কারণ আমরা ভবিষ্যৎ সংঘের কথা বলছি, আর তুমি যার কথা বলছো তিনি স্বামীজির ঘোষণা মতো সংঘ জননী। এই যে স্বামীজি সংঘ জননী বললেন, আবার যদি একটু সন্তারিখ ঠিক করে নিই, 1897-তে যখন বলরাম মন্দিরে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা হচ্ছে, তখনই স্বামীজি বলেছিলেন, সেখান থেকে আমরা আলমবাজার মঠে আবার ব্যাক করব। তখন ওই বলরাম মন্দিরে যে সভা, সেখানে স্বামীজি বলেছিলেন, আমাদের এই যে সংঘ প্রতিষ্ঠিত হতে চলেছে, জানবে যে সংঘের যিনি জননী, সংঘ জননী, তিনি আমাদের মা শারদামণি দেবী। তাতে হয়তো অনেকে সেই সময় চমকে গিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণকে ভাবা হয়েছে রামকৃষ্ণ মিশন অ্যাসোসিয়েশন, ঠাকুরের নাম মাথায় নিয়ে শুরু হচ্ছে, কিন্তু মা শারদা তো নেপথ্যে থেকেছেন, কিন্তু স্বামীজি বললেন যে তিনি আমাদের সংঘ জননী। এইবারে সৌভিক, তোমার অত্যন্ত চমৎকার প্রশ্নটি এবং বুদ্ধিদীপ্ত প্রশ্নের উত্তরে আসছি। সেটা হচ্ছে যে এর আগে কোথায় তিনি? যারা শুনছেন তার মধ্যে যারা জানেন তাদের কথা স্বতন্ত্র, অন্যরা শুনলে অবাক হয়ে যাবেন যে ওই 1894 থেকে 97-এর মধ্যে স্বামীজি যে চিঠিগুলো লিখছিলেন, আমরা বলছিলাম, সেই চিঠির মধ্যে তিনি খুঁটিনাটি জিজ্ঞেস করছেন শ্রী শ্রী মায়ের সম্পর্কে, যে তিনি কেমন আছেন, কোথায় আছেন, তার কেমন চলছে, এই সমস্ত খুঁটিনাটি মায়ের সম্পর্কে স্বামী বিবেকানন্দ জিজ্ঞেস করছেন। যদি আমরা একটুখানি হালকার ছলে বলি যে যদি কারোর নিজের ছেলে বাইরে থাকে, তাহলে সে কি এতটা খবর নেবে? 2026-এ কেউ হয়তো এইটা শুনে একগাল হেসে ফেলবেন, কেউ হয়তো চোখের জল ফেলবেন এই প্রসঙ্গটা এলেই। আমরা সেই নেতিবাচক দিকটাতে যাব না, ইতিবাচক দিকে যদি যাই, যে নিজের ছেলে হলে যেরকম হয় ঠিক সেই রকম স্বামী বিবেকানন্দ করছেন। আমার এই কথাটাতে অনেকে আবার হই হই করে হয়তো আপত্তি করবেন যে আপনি বললেন নিজের ছেলে, ইনি তো নিজের মায়ের থেকেও বেশি, কারণ উনি বলেছেন আমি সত্য জননী। এই যে সৌভিক বলছো না যে গায়ে কাঁটা দিয়ে ওঠে, সত্যি সত্যি এই কানেকশনগুলো ভাবলে তো অবাক হতে হয় এবং মনে অপার আনন্দ এবং অনুপ্রেরণার সঞ্চার হয় যে যাকে সংঘ জননী বলেছেন সেই তাকে আপন জননীর থেকেও যেন বেশিভাবে দেখছেন, এবং তিনি শ্রী শ্রী মায়ের সমস্ত খবর নিয়েছেন ওই সময়টাতে 1894 থেকে 1897। সুতরাং যেটা তুমি বলছিলে যে শ্রী শ্রী মা তো এইখানে আসেননি বা পদার্পণ করেননি, সেটা সত্য, কিন্তু স্বামীজির হৃদয়ের মধ্যে তার পদার্পণ অনেক আগেই ঘটে গেছে, এবং এই 94 থেকে 97-এর যে চিঠিগুলো সেগুলো প্রমাণ করছে এটি। আর ওই যে বললাম, আমরা দেখো একটা বৃত্তকে প্রায় সম্পূর্ণ করছি, যে ওই 1894 থেকে ভাবতে 1897-তে স্বামীজি এলেন তো আলমবাজার মঠে, তাহলে 1894 থেকে 97-এর পিরিয়ডে যখন এলেন ততক্ষণ শ্রী শ্রী মায়ের সম্বন্ধে সন্ধান করেছেন, খবর নিয়েছেন, আর করে যেন ওই 1894-তে যে জিজ্ঞেস করছিলেন ওই বৃত্তটা সম্পূর্ণ হচ্ছে কোথায়, যখন বলরাম মন্দিরে গিয়ে ঘোষণা করছেন যে উনি সংঘ জননী। তাহলে এই যে একটা ধারাবাহিকভাবে শ্রী শ্রী মায়ের সম্বন্ধে চিন্তা, শুধু তাকে দেবী রূপে চিন্তা তাই নয়, মানবী রূপে তাকে ভালোবাসা, যে একটা ভাড়া বাড়িতে আমার মা না জানি কত কষ্ট করে আছেন, তার জন্য একটা পাকা বাড়ি চাই, এইসব যে স্বামীজি ভেবেছেন, এই পুরো ইতিহাসটার মধ্যে আলমবাজার মঠে তিনি শ্রী শ্রী মা সম্পর্কে যে চিন্তা ভাবনা করেছেন আলমবাজার মঠে আসার আগে এবং পরে বিভিন্ন স্থানে, তার তো স্থায়ী আবাস তখনও পর্যন্ত হয়নি, কিন্তু স্বামীজি ওই স্থায়ী আবাসের কথা ভেবেছেন, ওই যেটা বলছিলাম, আর তাকে সংঘ জননী হিসেবে অন্যদেরকে চিনিয়ে দিয়েছেন। ওই যে কোথাও বলছেন না যে মা ঠাকুরুন কি বস্তু তোমরা কেহই বোঝনি, ক্রমে পারবে, সেই যে বুঝিয়ে দেওয়াটা যে স্বামীজি করেছিলেন, এটা আলমবাজার মঠের ইতিহাসকে আমরা যদি স্পর্শ করি, তাহলে মা শারদার শ্রীচরণ স্পর্শ না করে কোনো উপায় নেই, সেটা আমাদের বড় সৌভাগ্য। আলমবাজার মঠের সঙ্গে সম্পৃক্ত হয়ে মা শারদা বিরাজ করছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি আলমবাজার মঠে রামকৃষ্ণানন্দজির ঘরে, আমাদের শশী মহারাজ নামেই যাকে আমরা চিনি। স্বামীজি বলেছিলেন এই আলমবাজার মঠে তিনি মেন খুঁটি, প্রধান স্তম্ভ, তিনি সব দিকটা সামলে রাখতেন, অন্য গুরু ভাইদের খেয়াল রাখতেন, পুজো আচ্ছা নিয়ে তো ছিলেনই তিনি,
আরও অনেক কিছু জানতে চাই। স্যার, আপনি একটু আমাদের বলুন যে স্বামীজি কেন তাকে খুঁটি বলছিলেন? স্বামীজি শশী মহারাজকে খুঁটি বলছেন এই জন্যে যে একে তো তার নাম রামকৃষ্ণানন্দ, তিনি নিজে নিয়েছেন রামকৃষ্ণানন্দ নামটি, এবং আমরা ঠাকুর ঘরের সামনেও যেরকম কথা বলছিলাম যে ভগবান শ্রীরামকৃষ্ণ জীবন্ত রূপে উপস্থিত রয়েছেন, এইটা ভেবে শশী মহারাজ শুধু যে ঠাকুরের সেবা পুজো করেছেন তাই নয়, আজ পর্যন্ত এবং ভাবিকালের জন্য তিনি সেই দৃষ্টান্ত স্থাপন করেছেন যে জীবন্ত রূপে দেবতাকে ভেবে কিভাবে তার উপাসনা করতে হয়। তাহলে এইটা হচ্ছে মঠকে জাগিয়ে রাখা, যেরকম আমরা বলি। অনেক সময় সৌভিক বলা হয় না যে ওই শিব মন্দিরটা খুব জাগ্রত, এই আলমবাজার মঠ খুব জাগ্রত, কার্টসি শ্রীরামকৃষ্ণ তো বটেই, এবং অবশ্যই রামকৃষ্ণানন্দজি মহারাজ, যে উনি সেটা জাগ্রত রেখেছেন। আমরা বলি অনেক সময় যে স্থান মাহাত্ম্য তৈরি হচ্ছে, এবং বলা হয় যে পূজারী এত চমৎকার পূজারী, কীরকম যে যেখানে কিনা বলা হয়েছে যে ওই শ্রীরামকৃষ্ণের কথা, আমরা যদি একটু মা ভবতারিণী মন্দিরের কথা স্মরণ করি, যে শ্রীরামকৃষ্ণের পুজোয় মথুরবাবু দেখে বলেছিলেন যে দেবী জাগ্রতা হয়ে উঠেছেন। এটি শ্রীরামকৃষ্ণের পুজো দেখে তিনি বলেছিলেন। আমাদের ভাবতে ভালো লাগে যে শশী মহারাজের পুজো দেখলে বোধহয় এই কথা বলা যেত এবং যায় যে শশী মহারাজের পুজোয় শ্রীরামকৃষ্ণ পুনরায় জাগ্রত হয়ে উঠেছেন। সুতরাং ওই যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ বলা হয়, সেটি শশী মহারাজের পুজোর মাধ্যমে খুব করে হয়েছে, এবং তিনি শ্রীরামকৃষ্ণকে ওইভাবে পুজো করেছেন, এবং এইটি হচ্ছে যে একটা প্রধান দিক যে মঠকে তিনি জাগ্রত রেখেছেন, মঠের খুঁটি। আরেকটা হচ্ছে মঠে যারা রয়েছেন, মঠের যে সদস্য যারা শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তানরা, তাদের কি অবস্থা? তাদের ভেতরে এত তীব্র বৈরাগ্য যে তারা আর কোনো দিকে মন দিতে চাইছেন না, খাওয়া দাওয়ার দিকে পর্যন্ত নয়, যে খাবোই না, জপ ধ্যান নিয়ে পড়ে থাকবো, এবং সেটা হলে দেহ থাকবে না। তো সত্যি সত্যি আমরা যদি ভাবি যে একজন তপস্বীর মনের মধ্যে যদি ওই রকম প্রবণতা থাকে, তখন শশী মহারাজজি কি করছেন, তাদেরকে প্রায় নাড়িয়ে দিয়ে, তাদেরকে ঝাঁকিয়ে দিয়ে শশী মহারাজ তুলে তাদের মুখে এক এক সময় খাবার বুঝে পর্যন্ত দিয়েছেন, যে আচ্ছা ঠিক আছে একটুখানি খাও, তারপরে আবার জপ ধ্যান করবে। এই রকমভাবে তিনি মঠকে মায়ের মতো যে আগলে রেখেছেন, সেইখান থেকে স্বামীজি বলছেন যে শশী আমাদের মঠের প্রধান খুঁটি। এই কথাটা আজকে শশী মহারাজের ঘরে তুমি যে প্রশ্ন তুললে রামকৃষ্ণানন্দজি মহারাজের প্রসঙ্গে, সেটা ভাবতে খুব আনন্দ হচ্ছে। শশী মহারাজ আর কি কাজ ছিল? পুজো আচ্ছা তো করতেন, গুরু ভাইদের খেয়াল রাখতেন, এই করেই সারাদিন কাটতো মহারাজ। হ্যাঁ, বলি যে সেটা ছাড়াও একটা খুব আকর্ষণীয় ব্যাপার আছে। তার সঙ্গে সঙ্গে বলি ওই যে শশী মহারাজ যে খাওয়াচ্ছেন, কি খাওয়াচ্ছেন, একেবারে পরমান্ন তা তো নয়। আমরা জানি সেই সময়কার কৃচ্ছতা সাধনের কথা, যে ভাত ডাল চচ্চড়ি এই সমস্ত তিনি যা কিনা খাবার দাবার হয়েছে, কিন্তু সেই খাবার সেটি শশী মহারাজ দিচ্ছেন। অর্থাৎ একদিকে যেমন কৃচ্ছতা রয়েছে এবং তাতে প্রাণ ধারণের যেন কোনো অভিলাষ নেই, তেমনি আরেক দিকে হচ্ছে যে শশী মহারাজ যেরকম মায়ের মতো করছেন, এটি উল্লেখ করতে চাইছিলাম, কৃচ্ছতার দিকটা উল্লেখ করতে চাইছিলাম। আর যেটা বলছিলে, স্বাভাবিকভাবে এই পর্যন্ত শুনলে কারোর মনে হতে পারে যে এই সাধু তিনি ওই জপ ধ্যান পুজো পাঠ আর ওই গুরু ভাইদের যে সেবা সেটার মধ্যেই রয়েছেন, গুরু ভাইদের একেবারে আপন বোধের সেবা তার মধ্যে রয়েছেন। কিন্তু তার পাশাপাশি যেটা রয়েছে, সৌভিক তুমি বিশ্ববিদ্যালয়ের একজন বিজ্ঞানের অধ্যাপক, তোমারও জানলে ভালো লাগবে যে শশী মহারাজ হায়ার ম্যাথমেটিক্স নিয়ে খুব আনন্দ পেতেন, এবং হায়ার ম্যাথমেটিক্সের তিনি চর্চা করেছেন, ইংরেজি সাহিত্যের চর্চা করেছেন। আর কি, তাহলে ওই সূত্র দিয়ে গেলে যেমন যেমন হয়, সেখানে আবার আরেকটা বিষয় অপেক্ষা করছে যে রামকৃষ্ণদেবের যে উপদেশ, সেগুলোকে আবার তিনি সংস্কৃত ভাষায় টুকটুক টুকটুক করে অনুবাদ করেছেন। তাহলে কি মহাজীবনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, যিনি কিনা হায়ার ম্যাথমেটিক্স নিয়ে কাজ করছেন, ইংলিশ লিটারেচার নিয়ে করছেন, তিনি আবার শ্রীরামকৃষ্ণের উপদেশকে সংস্কৃত ভাষায় তিনি করছেন অনুবাদ। এরকম শশী মহারাজ, ওই যে অঙ্ক যে তিনি করছেন, তার কাছে আবার একজন অঙ্ক করতে আসতেন, তার নাম হচ্ছে কালীকৃষ্ণ, ব্রহ্মচারী কালীকৃষ্ণ। তো তিনি শশী মহারাজের কাছে অঙ্ক একটু দেখি প্রাইভেট টিউশনের মতো, কিন্তু এর মধ্যে কোনো পয়সা করির ব্যাপার নেই, তো সেরকম দেখি আসতেন। ওমা, সেই যে অঙ্ক যে অন্যরকম হবে, তার জীবনের অঙ্ক যে বদলে যাবে, সে কে জানতো। সে ব্রহ্মচারী কালীকৃষ্ণ তখন কম বয়সী ছেলে, তিনি শশী মহারাজের কাছে অঙ্ক করতে আসছেন, এবং যে অঙ্কের সমাধানটা কিসে পাওয়া গেল, ত্যাগের জীবনে পাওয়া গেল। এবং ব্রহ্মচারী কালীকৃষ্ণ সন্ন্যাসী হলেন উত্তরকালে রামকৃষ্ণ সংঘের ষষ্ঠ অধ্যক্ষ স্বামী বিরজানন্দজি মহারাজ। তো এই জন্যই বলছিলাম যে ঠাকুরের পুজো পাঠ, আবার অঙ্কের চর্চা, আবার ইংলিশ, এই সব মিলিয়ে টিলিয়ে শশী মহারাজের জীবনটা একটা অপূর্ব বিবাহে যেন উদ্ভাসিত হয়ে আছে। স্যার, আরেকটা কথা একটু জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে।
এই স্বামীজি যেমন শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে বলছেন এলওভি পার্সোনিফাইড, এবং তারপর গুরু ভাইদের মধ্যেও সেই ভালোবাসার ধারা অব্যাহত রয়েছে। সেরকম ঠাকুর তো শুকনো সন্ন্যাসী ছিলেন না, তিনি যেমন আনন্দ স্বরূপ ছিলেন তিনি। সে কাশীপুরেও তো এরকম ঘটনা আছে যে বলছেন না যে হ্যাঁ শালা ধরে ফেলেছে, আমি দুঃখে নেই। যে তাই বলছি, এখানে যখন আলমবাজার মঠে সন্ন্যাসীরা রয়েছেন, ঠাকুরের ত্যাগী সন্তানরা রয়েছেন, তারা কি সবসময় জবধানী ছিলেন, না তাদের মধ্যেও ওরকম নির্মল রসিকতা? খুব নির্মল রসিকতা ছিল। আমরা তো বোধহয় একটু আগে স্মরণ করলাম যে ওই দুধে বল পাওয়া যাচ্ছে কিনা এই সমস্ত প্রসঙ্গ আছে। আবার নির্মল রসিকতা কীরকম, সিরিয়াসের মধ্যে নির্মল রসিকতা, সেটা হচ্ছে যে স্বামীজি চাইছেন যে তার সন্তানের, তার গুরু ভাইয়েরা, সন্তানেরা, তারা সব দিক দিয়ে ভবিষ্যৎ মিশনের উপযুক্ত হয়ে উঠুন, এবং তার অন্যতম দিক হচ্ছে প্রচার মানে তো একটু বক্তৃতা দিতে হবে, তো সবাইকে উনি চাইছেন যে সে যেন বক্তৃতা দেয়। এবার কেউ কেউ রাজি হয়েছেন, কেউ কেউ হচ্ছে যে না, আমার ছেলেও বক্তৃতা আমি দিতে পারবো না। কিন্তু স্বামীজি ছাড়বার পাত্র নন। এবার ঠাকুরের সন্তানদের মধ্যে কম বয়সী একজন, তিনি সুবোধ, ডাকনাম খোকা। তো সেই খোকা মহারাজ ভক্তদের কাছে পরিচিত। তা স্বামীজির কাছে তো বাচ্চা ছেলের মতনই প্রায়, আর বয়সের ব্যবধানের দিক থেকে তো ঠিকই আছে, আবার ব্যক্তিত্বের দিক থেকে একেবারে বাচ্চাদের মতো। তো স্বামীজি একটা দিনক্ষণ ঠিক করলেন যে খোকা মহারাজ বক্তৃতা দেবেন। এই আলমবাজার মঠের বিখ্যাত ঘটনা যে খোকা মহারাজ বক্তৃতা দেবেন, এবং তিনি কোনো মতে রাজি নন। কিন্তু স্বামীজির হচ্ছে যে মানে এসপার ওসপার ব্যাপার হয়ে যাবে, সুতরাং খোকা মহারাজকে তিনি বলছেন বক্তৃতা দিতে। খোকা মহারাজ যেই ওই মেকশিফট একটা যে মঞ্চ, সেখানে বক্তৃতা দিতে উঠেছেন, হঠাৎ শোনা গেল বাইরের থেকে সব কলরব হচ্ছে, কেউ শাঁখ বাজাচ্ছে, আর দেখা গেল পুকুরের জল ছলাৎ, অর্থাৎ ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্প হচ্ছে মানে একটা গেল রব। আর একটা পুরোনো আমরা আগেই শুনেছি যে ভূতের বাড়ি লোকে বলতে চলতো, সেখানে ভূমিকম্প হলো, সে কোথায় সভা, কোথায় কি, এবং সে সভা ভঙ্গ হয়ে গেল, তাড়াতাড়ি সবাই সতর্ক হয়ে গেলেন ইত্যাদি। সেটা হচ্ছে 1897 ভূমিকম্প। এখনো যদি কেউ দেখেন গুগলে, তাহলে দেখবেন যে বঙ্গ এবং অন্যান্য কয়েকটি প্রভিন্সে সেটার ভীষণ ছাপ পড়েছিল। এবং এই যে ভূমিকম্প হলো, এবং তারপরে যখন ব্যাপারটাকে স্টেবিলাইজ করলো, তখন স্বামীজি যেটা বললেন সেটা অকল্পনীয়। তিনি একটা সিরিও কমিক প্রায় মুডে, কিছুটা সিরিয়াস কিছুটা কমিক সেরকমভাবে বললেন, খোকার বক্তৃতায় পৃথিবী কেঁপে গিয়েছিল। তো এইরকম যে স্বামী বিবেকানন্দ বলছেন, সেখান থেকে আমরা সেই আনন্দের দিনগুলোতে যেতে পারি। আর কিসে যেতে পারি? ওই যে বলছিলাম যে সিরিয়াসও আছে, আবার এর মধ্যে ফান আছে, এর মধ্যে জীবনের স্পর্শ আছে। ওই যে ভূমিকম্প হলো 1897 সালে, সেই ভূমিকম্প ওই বাড়িকে আহত করলো, বাড়িতে ক্র্যাক দেখা দিল, এবং বাড়ির সদস্যরা স্বামী বিবেকানন্দের নেতৃত্বে তারা ঠিক করলেন যে না, এই বাড়ি বদল করতে হবে। তাহলে ভূমিকম্প, খোকা মহারাজের বক্তৃতা হলো না বটে, কিন্তু অন্য অর্থে পৃথিবী কেঁপে উঠলো কোনো নেতিবাচক দিক থেকে নয়, ইতিবাচক দিক থেকে পৃথিবী যেন রোমাঞ্চিত হয়ে উঠলো যে এখান থেকে নতুন সম্ভাবনার সূচনা হচ্ছে। সেটা হচ্ছে এরা গঙ্গা পেরিয়ে গেলেন নীলাম্বর বাবুর বাগান বাড়িতে, এবং সেখান থেকে বেলুড় মঠে একেবারে নতুন উদ্যমে মঠ জীবনের সূচনা হলো, মিশনের কর্মকাণ্ডের সূচনা হলো। কিন্তু গোড়াতে কি সুন্দর ওই অনাবিল হাস্যরসের জায়গা রয়েছে। শশী মহারাজের কথায় তুমি বোধহয় এটার মধ্যে এলে, যে পুরো মঠের মধ্যে কি সবাই খুব সিরিয়াস ছিলেন? সিরিয়াস তারা ছিলেন না, তারা খুব সিরিয়াসলি এই লঘু অমলিন প্রসঙ্গের মধ্যে তারা গেছেন, এবং সেখানে ওই সুবোধানন্দজি, খোকা মহারাজ এবং পৃথিবী কেঁপে ওঠা ভবিষ্যতের মঠ মিশনের নবরূপে যাত্রা এইসব সংগঠিত হয়েছে। আমরা এতক্ষণ ছিলাম ঐতিহাসিক আলমবাজার মঠে। এই তীর্থভূমির ইতিহাস, এখানে ঠাকুরের ত্যাগী সন্তানদের বসবাস, তাদের কৃচ্ছ সাধন, আত্মারামের কৌটো পুজো, স্বামীজি এবং তার গুরুভাইদের মধ্যে রসিকতা, সমস্ত কিছু এতক্ষণ আমাদের সঙ্গে শেয়ার করলেন অধ্যাপক সোমনাথ ভট্টাচার্য মহাশয়। স্যারকে আমরা আমাদের আন্তরিক ধন্যবাদ জানাই। আর এই পরিক্রমায় আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও আমাদের শুভেচ্ছা, অভিনন্দন এবং নমস্কার। ভালো থাকবেন।